আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমরা গত লেকচারে আমরা ক্লাস নিয়েছিলাম জীবন পাঠ অধ্যায়ের প্রথম অংশটুকু, সেটুকু ছিল ফানজাই রাজ্য পর্যন্ত। তো আজকে আমাদের টপিকটা শুরু হবে প্লান্টি রাজ্য থেকে নেক্সট অংশটুকু। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি চলে আসি, সেটা আমাদের আজকে প্রথম যেটা শুরু করবো আমরা সেই রাজ্যের নাম প্লান্টি। ওকে, এই যে প্লান্টি রাজ্য, এটাই প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদগুলা এই রাজ্যের মধ্যে অন্তর্গত রয়েছে। তাহলে এখানে কি হয়, এখানে এদের দেহ উন্নত টিস্যু তন্ত্র দিয়ে গঠিত, অর্থাৎ এদের দেহের মধ্যে যে টিস্যু রয়েছে সেগুলো উন্নত। তাহলে আমার প্রশ্ন আসে স্বাভাবিকভাবে যে টিস্যু কি জিনিস। আচ্ছা, আমরা জানি অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি হয় টিস্যু। প্রত্যেকটি একটি আলাদা আলাদা কোষ, এবং প্রত্যেকটি কোষ যখন একত্রে যুক্ত হচ্ছে তখন এই পুরো ফর্মটাকে আমরা একত্রে বলতে পারি টিস্যু। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই যে অনেকগুলো কোষ একত্রে যুক্ত হয়ে তৈরি করছে টিস্যু, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাহলে অনেকগুলো টিস্যু যদি একত্রে যুক্ত হয় তখন তাকে আমরা কি বলতে পারি? এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু। ওকে, তাহলে আমরা বললাম যে অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি হচ্ছে টিস্যু। ঠিক তেমনি অসংখ্য টিস্যুর সমন্বয়ে তৈরি হবে অঙ্গ। তাহলে এই যে প্রত্যেকটা টিস্যু বা অসংখ্য টিস্যুর সমন্বয়ে তৈরি হবে কি? অঙ্গ। ঠিক ক্রনোলজিক্যালি অসংখ্য অঙ্গ মিলে তৈরি হবে তন্ত্র। যেমন আমরা যদি বলি আমাদের শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্র, এখানে কি হয়? এখানে কি একটা অঙ্গ রয়েছে? না, একটা অঙ্গ এখানে নাই। এখানে আমাদের ফুসফুস আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া আছে, নাক রয়েছে, নাসা ছিদ্র রয়েছে। তাহলে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হচ্ছে শ্বসনতন্ত্র। ঠিক তেমনই আমরা যদি বলি পরিপাকতন্ত্র, কি রয়েছে এখানে? মুখ আছে, মুখ গহ্বর আছে, অন্ননালী আছে, পাকস্থলী আছে, লিভার আছে, তারপরে অগ্নাশয় আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। তাহলে কি হলো যে অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি হলো টিস্যু, অসংখ্য টিস্যুর সমন্বয়ে তৈরি হলো অঙ্গ, অসংখ্য অঙ্গের সমন্বয়ে তৈরি হলো তন্ত্র। তাহলে আমরা যখন এখানে বলছি এদের দেহে বা প্ল্যান্টির দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, তার মানে এদের দেহের যে টিস্যু তন্ত্রটা সেটা উন্নত, অন্যান্য উদ্ভিদের থেকে উন্নত। ওকে, এবার আমরা দেখি এখানে কি বলছে, এদের ভ্রূণ সৃষ্টি হয়। তার মানে এদের দেহে যেহেতু উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, তার মানে দেহে ভ্রূণ সৃষ্টি হচ্ছে। এছাড়াও এদের দেহে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। আমরা তো সকলেই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্পর্কে কিছুটা হলেও অবগত আছি, তবুও যারা অবগত নেই তাদের জন্য বলতেছি। ওকে, হ্যাপ্লয়েডটা কি? আমরা জানি স্পার্ম অর্থাৎ শুক্রাণু প্লাস ডিম্বাণু, এরা একত্রে যুক্ত হয়ে কি তৈরি হয়? জাইগোট। ওকে, তাহলে এখানে শুক্রাণুটা এন বা হ্যাপ্লয়েড, ডিম্বাণুটাও এন বা হ্যাপ্লয়েড। যখন দুটো এন একত্রে যুক্ত হচ্ছে তখন এখানে তৈরি হচ্ছে কি? ডিপ্লয়েড বা জাইগোট। এই যে ডিপ্লয়েড ফর্ম বা জাইগোট ফর্ম, এটা তো প্রাণীর জন্য, বাট এই যে জাইগোটের ডিপ্লয়েড যে ফর্মটা বা টয়েসেন যে ফর্মটা, সেটাকেই বলছে যে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় প্ল্যান্টি থেকে। ওকে, এখানে কি বলছে? এরা প্রধানত স্থলজ, তারপর অসংখ্য জলজ প্রজাতি এদের রয়েছে। আচ্ছা, এখানে কি বলছে? এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। ওকে, তাহলে অ্যানাইসোগ্যামাসটা কি? অ্যানাইসোগ্যামাসটা তোমাদের বইয়ে লেখা আছে আকার আকৃতি ও শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন হয়। এটা কি জিনিস? মনে করো এটা একটা গ্যামেট। ওকে, মনে করো এইটা আরেকটা গ্যামেট। তাহলে দুটি গ্যামেটের মিলনের ফলে যে এটা হবে নিষেধটা বা যেহেতু
এই গ্যামেটটার আকার আকৃতি এই গ্যামেটের আকার আকৃতির তুলনায় আলাদা, এটা দেখতে গোলাকার, এটা দেখতে অন্যরকম। তাহলে দুটি গ্যামেট কিন্তু অন্যরকম হচ্ছে, এই কথাটাই বলছে যে আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামেটের মাধ্যমে যে মিলন ঘটে সেটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। তাহলে যেহেতু অ্যানাইসোগ্যামাস কথাটা আসছে, তার মানে এর সাথে চলে আসবে আইসোগ্যামাস কি। তাহলে এখন জানতে হবে আইসোগ্যামাস কি। ওকে, আইসোগ্যামাসটা হচ্ছে যখন দুটি গ্যামেট দেখতে একই রকম হবে, মানে ওদের আকার আকৃতি কোনো পার্থক্য ভাবে থাকবে না। ওকে, এবার কি আছে বৈশিষ্ট্য? এবার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে যে এরা আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট। তাহলে এদের স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট কি? আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম। এরা সপুষ্পক, উদাহরণ দেওয়া আছে উন্নত সবুজ উদ্ভিদ। এখানে প্ল্যান্টটিকে চারটা ভাগ করেছে আবার তারা। আমরা প্ল্যান্টটিকে দুই চারটা ভাগ করি এইভাবে। ওকে, তাহলে একটা দিয়েছে তারা মস্ক বর্গীয়। মস্ক বর্গীয় কোনগুলা? ওই যে আমরা যখন দেখি দেয়ালে ছোট ছোট ঘাসের মতো কিছু লেগে আছে বা ছোট 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 ঘাসের মতো, ওগুলোকে বলা হয় মস্ক। তো মস্ক বর্গীয়। তারপরে বলছে কি ফার্ন বর্গীয়। ওকে, মস্ক বর্গীয়, ফার্ন বর্গীয়। ফার্ন আমরা সবাই দেখেছি আমাদের বাড়ির আশেপাশে স্যাঁতস্যাঁতে জায়গায় বা বিভিন্ন জায়গায় এরকম কুকড়ানো কুকড়ানো পাতার মতো থাকে, সেগুলোকে বলা হয় ফার্ন। সেগুলো সবাই আমরা চিনি, বাট আমরা ওভাবে জানি না এটার নাম ফার্ন। আমরা যখন দেখবো তখন সবাই অবাক হয়ে যাবো, হ্যাঁ এটাকে ফার্ন বলে। এই এই হচ্ছে ফার্ন বর্গীয়। এবার আমরা দেখি নগ্নবীজি। নগ্নবীজি উদ্ভিদ নিয়ে আমরা একাদশ শ্রেণীতে যে পড়বো। এখানে কি আছে? নগ্নবীজি উদ্ভিদ বলতে বোঝায় যেই সব উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে বা খোলক দিয়ে আবৃত থাকে, তাদেরকে বলা হয় নগ্নবীজি। অর্থাৎ এদের খোলক দিয়ে এদের বীজটা আবৃত থাকবে না, তাই এদেরকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। ওকে, তাহলে নগ্নবীজি উদ্ভিদ। এবার দেখছি আমরা এরপরে রয়েছে আবৃত বীজি উদ্ভিদ। ওকে, এখন তোমরা আমাকে বলতে পারো নগ্নবীজি উদ্ভিদের একটা উদাহরণ দেন। উদাহরণ আমরা বলতে পারি সাইকাস, এটা আমরা ইন্টারে যে শিখবো বা একাদশ শ্রেণীতে যে শিখবো। ওকে, এখন আমরা আবৃত বীজি উদ্ভিদ যদি দেখতে, এটা কি জিনিস? এটা হচ্ছে এদের বীজটা আবৃত অবস্থায় থাকবে, অর্থাৎ খোলক দিয়ে আবরণ হয়ে থাকবে। কোন জিনিসটা বলতে পারি? আমরা আম বলতে পারি, আমরা আম বলতে পারি, জাম বলতে পারি, কাঁঠাল বলতে পারি, কারণ এদের বীজটা খোলক দিয়ে আবৃত থাকে। এই হচ্ছে প্ল্যান্টটির চারটা ভাগ করেছে তারা। তাহলে আমি গতদিন বলেছিলাম বা গত লেকচারে বলেছিলাম যে আমরা হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্য 1-2 পয়েন্ট আকারে অবশ্যই লিখবো। 1-2 পয়েন্ট ছাড়া আমরা বৈশিষ্ট্য লিখবো না। এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে অ্যানিমেলিয়া পর্বে। অ্যানিমেলিয়াতে আলোচনা করা হয়েছে কি, আমরা একটু লিখে নিই। অ্যানিমেলিয়া। ওকে, অ্যানিমেলিয়াতে আলোচনা করা হয়েছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। আমি গত ক্লাসে বলেছিলাম বা গত লেকচারে বলেছিলাম যে আমরা যখন ইউক্যারিওটা নিয়ে পড়বো আমাদের প্রথম দুইটা বৈশিষ্ট্যই হবে এদের নিউক্লিয়াস প্রকৃত, অর্থাৎ এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট এবং এদের কোষটা প্রকৃত কোষ। তাহলে এই জন্য বলছেন নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, এদের কোষে কোন জড় কোষ প্রাচীর প্লাস্টিড কোষ গহ্বর নেই। তাহলে এই কথাটা কেন বলছে? যে এদের দেহে বা এদের কোষে কোন রকম প্লাস্টিড কোষ প্রাচীর এবং জড় কোষ প্রাচীর এবং কি বলছে কোন রকমের কোষ গহ্বর নেই। কারণ অ্যানিমেলিয়া তো প্রাণীর পর্ব, এখানে তো কোনো উদ্ভিদ নাই। তাহলে যদি এখানে উদ্ভিদ না থাকে তাহলে এর তো কোনো সালোক সংশ্লেষণ হবে না। যেহেতু এরা প্রাণী, এদের খাদ্য তো এরা পরভোজী, এদের সালোক সংশ্লেষণ হবে না। আর যদি সালোক সংশ্লেষণ না হয়
তাহলে তো ক্লোরোপ্লাস্টের অর্থাৎ ক্লোরোফিলের কোনো প্রয়োজন হবে না, ক্লোরোফিলের কোনো প্রয়োজন হবে না। আর এই ক্লোরোফিলটা কই থেকে আসে? প্লাস্টিড থেকে আসে। এই জন্য প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। একটা কথা মাথায় রাখবে, সবাই লিখে নিতে পারো যে এমন একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড। এর ব্যাখ্যাটা আমরা দিয়ে দিয়েছি, কারণ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, কিন্তু প্রাণী তো সেটা করে না, তার জন্য প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। ঠিক তেমনি উদ্ভিদ কোষে এমন একটি অঙ্গাণু থাকে না যেটা প্রাণী কোষে থাকে, সেন্ট্রোজোম। ওকে, সেন্ট্রোজোম। এটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। ওকে, এবার আমরা দেখব, এই যে আমরা বললাম এদের হচ্ছে প্লাস্টিড থাকে না। এখন এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পরভোজী এবং খাদ্য গলধকরণ করে এবং দেহ জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ওকে, প্রথম কথাটা আমরা আসি, পরভোজী। পরভোজী মানে কি? আমরা অন্যের উপর ডিপেন্ড করি, অর্থাৎ এখন তোমরা আমাকে বলতে পারো যে আমাদের তো আম্মু রান্না করছে, তাহলে আম্মু স্বভোজী? না, আম্মু রান্না করছে কিন্তু আম্মুর কিন্তু কোনো কিছুর হেল্প লাগছে, ভাত মানে চাউল লাগছে, ডাল লাগছে। ঠিক তেমনি উদ্ভিদের কিন্তু এসবের কোনো প্রয়োজন হয় না। উদ্ভিদের ভেতরে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সাহায্যে খাদ্যটা একাই তৈরি হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে না। মানুষকে কার উপর ডিপেন্ড করা লাগছে? কার উপরে? ভাত, ডাল, সবজি, এই সব কিছুর উপর ডিপেন্ড করা লাগছে। এবং কি বলছে এখানে? খাদ্য গলধকরণ করে। আমরা যখন খাবার খাই গিলে ফেলছি না, এটাই বলছে খাদ্য গলধকরণ করে। ওকে, এরপরে কি আছে? এরপরে বলছে এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। অবশ্যই একজন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর দেহে বা মানুষের দেহে অবশ্যই টিস্যুতন্ত্রটা জটিল হবে। জটিল বলেই তো আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে, শ্বসন তন্ত্র কাজ করছে, রেচন তন্ত্র কাজ করছে, পরিপাক তন্ত্র কাজ করছে। ওকে, এবার আমরা দেখি কি বলছে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমেই বংশবৃদ্ধি করে। অবশ্যই মানুষ, পশু পাখি বা প্রাণী এরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এবং এদের কি হয়? এদের হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। মনে করো এটি হচ্ছে একটি শুক্রাণু আর এটা ডিম্বাণু। এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এটা হচ্ছে এন, এটাও এন, এটা কি? হ্যাপ্লয়েড। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে এখানে সৃষ্টি হচ্ছে কি? জাইগোট। আমি এটা আগেই বলেছি, আরেকবার বললাম। তাহলে এই যে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার ফলে তৈরি হচ্ছে কি? জাইগোট বা টয়েস এন। এখান থেকে আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে যাবে কি? পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে কি হলো? এরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করছে। কারা? অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা। এরপরে কি বলছে? পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণী জননাঙ্গ হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, এটা আমি বলে দিয়েছি। এরপরে বলছে ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। অবশ্যই যখন একটা বাচ্চা মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তার স্তর সৃষ্টি হয়। স্তরগুলোকে বলা হয় এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, অর্থাৎ ত্রিস্তর সৃষ্টি হয়। ভ্রূণ, মনে করো এটা ভ্রূণ, এই ভ্রূণের স্তর সৃষ্টি হবে, একটা, দুটো, এই যে এটি একটি স্তর, এটি একটি স্তর, এটি একটি স্তর। তাহলে সবচেয়ে বাইরেরটাকে বলা হবে এক্টোডার্ম, তারপরেরটাকে বলা হবে মেসোডার্ম, সব ভেতরটাকে বলা হবে এন্ডোডার্ম। ওকে, সবসময় একটা কথা মনে রাখবে যে হচ্ছে যদি স্তরের কথা আসে
তাহলে মধ্যের স্তরটা বা মিডিলের স্তরটা অলওয়েজ ম দিয়ে হবে। যেমন এখানে ভ্রূণের স্তর কয়টা দেখলাম আমরা? তিনটা, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ম দিয়ে যেটা মেসোডার্ম সেটা কিন্তু মধ্যে আছে, তাহলে কি হলো? সবসময় ম দিয়ে এটা মধ্যে হবে। ঠিক তেমনই আমরা যখন দেখব হৃৎপিণ্ডের স্তর কয়টা? তিনটা, তখনও যেটা ম দিয়ে সেটা হবে মধ্যখানে। ওকে, ওকে, এবার আমরা দেখি এখানে কি বলছে। উদাহরণ, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডীয় মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। আর এদের বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই অবশ্যই 1-2 করে পয়েন্ট করে লিখব। ঠিক আছে, এরপরে চলে আসে একটা ইম্পর্টেন্ট পড়ায়, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে শ্রেণীবিন্যাসের ধাপ, এটা আমাদের সকলকে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 7টা নাম সিরিয়ালি পড়তে হবে। কারণ কি 7টা নাম সিরিয়ালি পড়তে হবে? কারণ হচ্ছে আমাদের পরীক্ষাতে এমসিকিউ যদি আসে নিচের কোনটি সঠিক, ক নাম্বার দিল রাজ্য, শ্রেণী, বর্গ, তারপর হচ্ছে যে জগৎ, তাহলে সিকোয়েন্সটা মিললো না, তখন সিকোয়েন্সিয়ালি যেটা হবে এমসিকিউ এ সেটা আমাদের ঠিক করা লাগবে। অথবা আমাদের খ নাম্বারে আসে যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ লিখো, তখন আমাদেরকে সিকোয়েন্সিয়ালি লিখতে হয়। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা সকলে ঠোঁটস্থ করে নিবে যাতে এটা কখনো ভুল না হয়। ওকে, এবার আমরা দেখি এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলোকে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে না? রাজ্যের পর্বে কি দেওয়া হয়েছে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, মানে একটার পরে আরেকটা দিয়ে যে সিকোয়েন্সটা যেভাবে সাজানো হয়েছে এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, মানে এই পদ্ধতিটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। ওকে, এবার আমরা দেখি আমাদের বইয়ে দ্বিপদ নামকরণ পদ্ধতি রয়েছে। এটা আমরা গত লেকচারে হালকা বলেছি, আজকে একটু বিস্তারিত বলছি। ওকে, প্রথমে আমরা দেখি ICBN মানে, এটি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য প্লাস ক নাম্বারে আসতে পারে। ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা ফুল ফর্মটা এমসিকিউ আসতে পারে বা ক নম্বরে আসতে পারে। এরপরে আমাদের বই রয়েছে কি ICZN, এটা মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তাহলে আমরা ICBN এর ফুল ফর্ম জানবো, ICZN এর ফুল ফর্ম জানবো। এরপরে কি বলছে যে 1753 সালে বিজ্ঞানী কার্লোস লিনিয়াস একটি বই প্রকাশ করেন, সেই বইয়ের নাম স্পেসিস প্ল্যান্টারাম। জানতে হবে তথ্যটা আমাদেরকে। এরপরে চলে আসি আমরা এই যে দ্বিপদ নামকরণ এর পদ্ধতিগুলা বা বৈশিষ্ট্যগুলা কেমন হতে পারে। ওকে, আমরা যদি বলি মানুষের বৈজ্ঞানিক নাম কি, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি হোমো স্যাপিয়েন্স। ওকে, তাহলে বৈজ্ঞানিক নামটা অবশ্যই 2টা শব্দের হবে বা 2টা ওয়ার্ডে হবে। কি প্রথমটাকে বলা হয় গণ, বৈজ্ঞানিক নাম প্রথমটাকে বলা হয় গণ, দ্বিতীয়টাকে বলা হয় প্রজাতি। এবার আমরা দেখি এই যে হোমো স্যাপিয়েন্স বা বৈজ্ঞানিক নাম আমরা লিখলাম, এখানে কি করতে হবে? প্রথম শব্দের প্রথম অক্ষরটা শুধু ক্যাপিটাল লেটার হবে, বাকি সব কিছু হবে স্মল লেটার বা ছোট হাতের হবে। এবং বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণের এখানে কি করতে হয়? ইটালিক অক্ষর লিখতে হয়। আমরা যেহেতু বাংলিশ বা বাঙালি, আমরা ইটালিক অক্ষর পারি না, তা আমরা করবো কি এটাকে আমাদের মতো ইংরেজি অক্ষরে লিখবো, লিখে তার নিচ দিয়ে দাগ দিয়ে দেব। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য দ্বিপদ নামকরণের। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে নিচ দিয়ে অবশ্যই অবশ্যই দাগ দিয়ে দিতে হবে, তাছাড়া এইটা কখনোই কারেক্ট হবে না। তাহলে যদি এটা আমরা কারেক্ট করতে চাই নিচ দিয়ে দাগ দিয়ে দিতে হবে। ওকে, এবার আমরা চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু উদ্ভিদ বা প্রাণীর
বৈজ্ঞানিক নাম। কিছু কিছু উদ্ভিদ প্রাণীর বৈজ্ঞানিক নাম বলতে প্রথমেই চলে আসি আমরা ধান। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা। ধান ওরাইজা স্যাটাইভা। ওকে, তারপর আমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে পাট। পাটের বৈজ্ঞানিক নাম বলা হয় কর্কোরাস ক্যাপসুলারিস। তারপরে হচ্ছে যে আমাদের বইয়ে দেওয়া আছে আম। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। তারপর শাপলা হচ্ছে নিমফিয়া নাউচালি। জবা হচ্ছে হিবিকাস রোজা সিনেনসিস। তারপরে কলেরা জীবাণু ভিব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। তারপর হচ্ছে যে আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছিকে বলা হয় অ্যাপিস ইন্ডিকা। ইলিশ ট্যানোলোসা ইলিসা। তারপরে হচ্ছে কোনো ব্যাঙ হচ্ছে যে বুফো মেলানোস্টিকটাস। আমরা কঠিনটা করবো না, সহজটা মনে রাখবো, বুফো মেলানোস্টিকটাস। তারপরে হচ্ছে যে দোয়েল কপসিকা সোলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস। ঠিক তার সাথেই পড়ে ফেলবো সিংহটা। সিংহটা হচ্ছে প্যান্থেরা লিও। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, সিংহটা হচ্ছে প্যান্থেরা লিও। এছাড়াও আমরা বলি না মাঝে মাঝে আজ ক্লাসে স্যার বাঁশ দিল, তাহলে বাঁশের বৈজ্ঞানিক নামটা কি? বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বুস। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা সহজ জানতে চাই, সেটা হচ্ছে চোখ কৃমি। চোখেও কিন্তু কৃমি হয়। আমি একটা কথা সকলকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানে খাতায় যত বেশি চিত্র থাকবে এবং যত বেশি বৈজ্ঞানিক নাম আমরা লিখতে পারবো, তত আমাদের মার্কটা বেশি ক্যারি করবে। সো আমরা একটা কিছু লিখলে তার সাথে অবশ্যই চেষ্টা করব তার বৈজ্ঞানিক নামটা দিয়ে দেওয়ার, এবং তার সাথে চিত্র দিতে পারলে অনেক বেস্ট হয়। ওকে, এখন এই চোখ কৃমি বা আমাদের চোখে যদি কি হয়, কৃমি হয়, সেই কৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে লোয়া লোয়া। লোয়া লোয়া। এছাড়াও যদি শামুক, শামুকের বৈজ্ঞানিক নামও রয়েছে। এগুলো এগুলো আমাদের প্রথম অধ্যায়ের থেকে এক্সট্রা তথ্য। এগুলো আমাদের প্রথম অধ্যায়ে নেই ওভাবে বই পাঠ্যপুস্তকে, কিন্তু এগুলো জানলে তোমার লিখতে গেলে যদি কখনো লেখা হয় এগুলা, তখন বৈজ্ঞানিক নামটা লিখলে মার্কটা বেশি ক্যারি করবে। শামুক কি তাহলে? পিলা গ্লোবসা। তাহলে এখন চলে আসি আমরা হচ্ছে যে চোখ কৃমি, মানে চোখ থেকে দেখলাম, তারপরে শামুক দেখলাম পানিতে, তাহলে মাটিতে কে বাস করে? কেঁচো। কেঁচো বৈজ্ঞানিক নামটা দেখি আমরা। কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফিলেপোস্তুমা। এটা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম। তাহলে কি দেখলাম? চোখ কৃমি লোয়া লোয়া, শামুক পিলা গ্লোবসা, কেঁচো হচ্ছে মেটাফিলেপোস্তুমা। এখন আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের বইয়ে আর একটা রয়েছে গোল আলু। তাহলে গোল আলুর বৈজ্ঞানিক নামটা কি? সোলানাম টিউবারোসাম। আমাদের বইয়ে দেওয়া আছে যে আমাদের বইয়ে দেওয়া আছে গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। এইটা হচ্ছে গোল আলুর বৈজ্ঞানিক নাম। আর শুধুমাত্র ঢাকাতে একটা ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে জাকারিনা ঢাকা। জাকারিনা ঢাকা। আমি লিখে ঢাকাইয়া ব্যাঙ।
জাকিরানা কি? জাকিরানা ঢাকা। এটা হচ্ছে ঢাকাইয়া ব্যাঙ। এরপরে রয়েছে তোমাদের বোঝা হচ্ছে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম, অনেক সহজ, কাতলা কাতলা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। ওকে, তাহলে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হলো কাতলা কাতলা। এছাড়াও আমরা দেখবো হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। অ্যালিয়াম সেপা। তাহলে আমরা এখানে কি খেয়াল করছি? আমরা এখানে দেখছি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপা, তারপরে হচ্ছে যে গোলাল বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারসাম, ঢাকাইয়া ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি দেখছি আমরা? জাকিরানা ঢাকা, কাতলা মাছের কাতলা কাতলা। আর একটা ইম্পর্টেন্ট, আমাদের অনেক পছন্দের একটা মাছ, সেটা হচ্ছে রুই মাছ। তাহলে আমরা জানবো এখন রুই মাছের বৈজ্ঞানিক নামটা কি। এটা কি? এটা হচ্ছে ল্যাবিওরোহিটা। এই ছিল আমাদের এই অধ্যায়ের একটা পুরোটা পড়া। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্ট নিয়ে আমরা কমপ্লিট করলাম। এখন আমরা পুরো অধ্যায়টাকে একটা রিক্যাপিচুলেট করে একটা ওভারভিউ দিব। তাহলে কি হবে? পুরো অধ্যায়টা আমার একবার রিভিউ হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথমে আসি, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করেছিলাম? প্রথমে করেছিলাম আমরা প্রথমে জীববিজ্ঞানকে ভাগ করেছিলাম দুটো শাখাতে, ভৌত শাখা, ফলিত শাখা। ভৌত শাখায় কিছু নাম বলেছিলাম, মরফোলজি, জেনেটিক্স, তারপর হচ্ছে এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, হিস্টোলজি, এরকম আরো কিছু। এরপরে বলেছিলাম ফলিত শাখা, ওখানে বলেছিলাম সমুদ্র বিজ্ঞান, ফরেস্ট্রি, ফার্মেসি, মেডিকেল সায়েন্স, বায়োইনফরমেটিক্স, এই কথা বলেছিলাম ফলিত শাখাতে। এছাড়াও আমরা এই অধ্যায়ে আর কি বলেছিলাম? বলেছিলাম জীবের শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা শ্রেণীবিন্যাসটা কেন করছি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি, তারপরে হচ্ছে যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি, তারপর আমরা পড়েছি এখানে হচ্ছে যে প্রথমে আদিকোষী, তারপর প্রকৃত কোষী মানে ইউক্যারিওটা, মানে প্রোক্যারিওট, ইউক্যারিওটা ভাগ করেছি আমরা, 5টি রাজ্যে ভাগ করেছি, সেগুলোকে আবার 2টি সুপার কিংডমে দিয়েছি। প্রতিটি রাজ্যের আলাদা আলাদা বৈশিষ্ট্য বলেছি এবং বলেছি তোমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই 1, 2, 3 পয়েন্ট করে লিখব। এছাড়াও এখানে আমরা পড়েছি হচ্ছে যে দ্বিপদ নামকরণের জনককে, দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো পড়েছি। তারপরে আমরা দ্বিপদ নামকরণের ধাপ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাসের ধাপ। তারপরে আমরা বিভিন্ন প্রাণী, উদ্ভিদের আমরা কি দেখলাম? আমরা বিভিন্ন উদ্ভিদ প্রাণী হচ্ছে যেই দেখলাম বৈজ্ঞানিক নাম দেখলাম। তাহলে আমরা কি দেখছি যে বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম বিভিন্ন রকম। তার মানে প্রতিটি প্রাণী থেকে প্রতিটি প্রাণী বা প্রতিটি উদ্ভিদ থেকে প্রতিটি উদ্ভিদকে আমরা আলাদা করছি কি দিয়ে? বৈজ্ঞানিক নাম, মেইনলি শ্রেণীবিন্যাস দিয়ে। তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, তাহলে শ্রেণীবিন্যাসের প্রধান প্রয়োজনীয়তাটা কি? সেটা হচ্ছে প্রতিটি প্রজাতি থেকে প্রতিটি প্রজাতিকে আলাদা করতে পারা। তাহলে প্রতিটি প্রজাতি থেকে আলাদা করতে পারার জন্য যে পদ্ধতি করা হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। ওকে, আমরা মনের রাজ্যে কি বলেছিলাম? যে এখানে কোনো রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র রাইবোজোম ছাড়া। রাইবোজোম কেন থাকবে? রাইবোজোম থাকবে কারণ কোষের মধ্যে প্রোটিন প্রয়োজন হয়, সেটা হোক আদিকোষ হোক প্রকৃত কোষ, প্রোটিন প্রয়োজন হয়। আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। দ্যাটস ওয়াই কোষের মধ্যে রাইবোজোম প্রয়োজন হয়, সেটা আদিকোষ হলেও প্রয়োজন হবে, প্রকৃত কোষ হলেও প্রয়োজন হবে। তাই অন্য কোনো অঙ্গাণু না থাকলেও রাইবোজোম থাকবে মাস্ট। আমরা এর দ্বারা বলেছিলাম হচ্ছে প্রোটিস্ট রাজ্যের বৈশিষ্ট্য বলেছিলাম,
ফানজাইয়ের বৈশিষ্ট্য বলেছিলাম, এছাড়াও বলেছিলাম প্লান্টি অ্যানিমেলিয়া। আমরা এখানে ICBN এবং ICZN এর ফুল ফর্ম বলেছিলাম। ICBN মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, ICZN মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আমরা এখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর বৈজ্ঞানিক নাম বললাম, সেটা হচ্ছে যে মানুষের, প্রধানত মানুষটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানুষটা কখনোই ভুল করা যাবে না, হোমো স্যাপিয়েন বানানটা কখনোই ভুল করা যাবে না। তারপরে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এদিকে যেগুলো আমাদের জাতীয়, যেমন জাতীয় ফল কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, জাতীয় মাছ ইলিশ, কি হবে এটা, তানুয়ালোসা ইলিশা, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, এছাড়াও জাতীয় ফুল শাপলা, নিমফিয়া নামচালি। তো এইভাবেই আমাদের এই অধ্যায়টা পড়তে হবে। এই অধ্যায়টা পড়ে আমাদেরকে এই অধ্যায় থেকে সৃজনশীল আসতে পারে বৈশিষ্ট্যগুলো আসতে পারে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আসতে পারে, এছাড়াও আসতে পারে কি এখানে, এছাড়াও আসতে পারে যে আমাদের ওই যে ক নাম্বার দিতে পারে যে অমুক প্রাণীটির বৈজ্ঞানিক নাম কি বা এই উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা কি। এছাড়া আমাদের এখানে আসতে পারে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো, খ নাম্বার দিতে পারে, তারপরে শ্রেণীবিন্যাসের গুরুত্ব আসতে পারে, তারপরে বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়ালাম, মনেরা রাজ্য, ফানজাই, প্রোটিস্টা, প্ল্যান্টি, এগুলো কিভাবে আমি একটু বলে দেই। এরকম চিত্র দিয়ে দিবে, এরপরে চিত্র দিয়ে দিল, এটাকে বলবে চিত্র ক। গ নাম্বার কোশ্চেনে বলবে চিত্র ক যে রাজ্যে অন্তর্ভুক্ত সে রাজ্যের বৈশিষ্ট্য লিখো। আমরা পারবো না, এটা কিসের চিত্র, এটা অবশ্যই এটা ব্যাকটেরিয়ার চিত্র। আর আমরা জানি ব্যাকটেরিয়া আদিকোষী হতে পারে, তাহলে আদিকোষী যদি হয় তাহলে এটা অবশ্যই মনেরা রাজ্যের প্রাণী বা মনেরা রাজ্যের জীব। তাহলে আমাদেরকে তখন লিখতে হবে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, যেটা আদিকোষী, তারপরে এদের এককোষী ফিলামেন্টাস, এরা কলোনি আকারে বাস করে, তারপরে এদের ফিলামেন্ট রয়েছে, তারপর আরো কিছু কিছু কথা যেগুলো আমরা পড়িয়েছিলাম বৈশিষ্ট্য আকারে, অবশ্যই সেগুলো আমরা 1-2 করে লিখে দেব। আর যেহেতু এই চিত্রটা দেওয়া আছে, আমরা কাইন্ডলি চিত্রটা এঁকে দেব, এঁকে দিয়ে নিচ দিয়ে লিখে দেব চিত্র ব্যাকটেরিয়া। তাহলে টিচার খুশি হয়ে যাবে, এই চিত্র দিয়েছো প্লাস বৈশিষ্ট্য দিয়েছো। আর প্রশ্ন লেখার সময় প্রথমে শুরু করতে হবে কি দিয়ে, যে উক্ত জীবটি ব্যাকটেরিয়া এবং এটি মনেরা রাজ্যের অন্তর্গত। তাহলে এইটুকু ক নম্বরের টুকু, মানে যে 1 মার্কটা হয়ে গেল কভার। তারপর আমরা লিখলাম যে উক্ত রাজ্যের বৈশিষ্ট্য, আমাদের নিচের দিকে লিখছি এখন, তখন আমরা 1-2 পয়েন্ট করে লিখে দিলাম। তাহলে এইভাবে কোশ্চেনগুলো আসবে, চিত্র দিয়ে আসতে পারে, এছাড়াও এমনি সরাসরিও কখনো কখনো বলতে পারে। মোস্ট প্রবাবলি বা বেশিরভাগ সময়ই চিত্র দিয়ে আসবে এগুলো কোশ্চেন। তো এই ছিল সেকেন্ড পার্ট আজকে পড়া। আশা করি সকলে ভালো থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই যারা এখন লাইভে নেই তারা অবশ্যই করে নেবে ক্লাসগুলো, এবং করে অবশ্যই আমি যেগুলো বলেছি এগুলো নোট করবে, নোট করে অধ্যায়টা পড়বে ঠিক মতো করে। এবং যাদের বই নাই তারা ক্লাসটা করলে পুরো অধ্যায়টা প্রপারলি পড়া হয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।